এটা আন্তর্জাতিক রাজনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি দেখলাম জাতিসংঘ ইতিমধ্যেই বলে দিছে যে বিচারটা নাকি সঠিক হয় নাই। জাতিসংঘে এই অভিমতটা পোষণ করে যে বিচারটা নাকি সঠিক হয়নি। এরকম যদি জাতিসংঘ, আমেরিকা, ইন্ডিয়া, সোভিয়েত, রাশিয়া, চায়না মনে করে এবং এই কথাগুলো যদি এই মতামতটা, এই অভিমতটা যদি শেখ হাসিনার পক্ষে যায়, তাইলে শেখ হাসিনা আসতে পারবে। আওয়ামী লীগ সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়টার্স ইন্টারভিউতে বলেছেন তিনি ডিসেম্বরে দেশে ফিরতে চান, ফিরবেন এবং তার দলবল সহ ফিরবেন। তিনি কি সত্যিকার অর্থে এটা পারবেন কিনা বাংলাদেশের বাস্তবতা, উনি কি ফিরবেন কিনা আপনার কি মনে হয়? আপনি তো চেনেন, এই পরিবার চেনেন, শেখ হাসিনাকে হারে হারে আপনি চেনেন, সেটা জানতে চাই। এবং এর প্রতিক্রিয়ায় বাংলাদেশে দেখা গেছে বিএনপি ওইভাবে এটার জন্য চিন্তিত না বা দুশ্চিন্তা আছে এরকম মনে করার কোনো সুযোগ নাই। কিন্তু জুলাইয়ে যারা আন্দোলনে জড়িত বলে এখন যারা দাবি করে, যারা মত করেছে, তৌহিদি চরমতা নামে রাস্তায় নেমেছে, এদের অ্যাটিটিউড দেখলে মনে হয় যে শেখ হাসিনা না আসলে ভালো হয়। এই সার্বিক ব্যাপারে আপনার একটু মন্তব্য আমি চাচ্ছি। আর কি করতে পারছে শেখ হাসিনা আমি জানি না। এই 2 বছরে তো একটা জিনিস করতে পারছে, এই যে বিবিসির সঙ্গে একটা সাক্ষাৎকার দিয়া একটা আওলা জাওলা লাগাই দিছে দেশটার মধ্যে। কথাটা বুঝছেন? তার মিত্র এবং শত্রুরা সবাই এটা নিয়ে চিন্তিত হয়ে পড়ছে যে ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা আসতেছে। এইটা করতে পারছে যে একটা কথা বলে সমস্ত ব্যাপারটাকে, সমস্ত জিনিসটাকে একটা আলোড়ন সৃষ্টিকারী ঘটনা হিসাবে করতে পারছে। এটা শেখ হাসিনাকে আমি কি বলবো যে এটা একটা বুদ্ধিমতির মতো, অন্য কথাবার্তা যেরকম বলবো কিন্তু আসবো আমি কথাটা বইলা একটা আলোড়ন সৃষ্টি করছে। শেখ হাসিনাকে যদি আসতে হয় দেশ বিদেশের সমর্থন লাগবে। জনসমর্থন কার কতটুকু আছে সেইটাতে যদি আমি নাও যাই, বাংলাদেশের ভিতরে বাহিরের যে শক্তিগুলো আছে, আমার জন্মের বেদনার পক্ষে বিপক্ষে যারা জড়িত ছিল, বাংলাদেশের জন্মের বেদনার সঙ্গে যারা পক্ষে বিপক্ষে জড়িত ছিল, তাদের একটা কাজ এখানে আছে। সেই কাজটা কোন পক্ষে হবে, কিভাবে হবে, এইটার উপরে নির্ভর করবে শেখ হাসিনা দেশে আসতে পারবে। আমি দেখলাম জাতিসংঘ ইতিমধ্যেই বলে দিছে যে বিচারটা নাকি সঠিক হয় নাই। জাতিসংঘে এই অভিমতটা পোষণ করে যে বিচারটা নাকি সঠিক হয়নি। এরকম যদি জাতিসংঘ, আমেরিকা, ইন্ডিয়া, সোভিয়েত, রাশিয়া, চায়না মনে করে এবং এই কথাগুলো যদি এই মতামতটা, এই অভিমতটা যদি শেখ হাসিনার পক্ষে যায়, তখন দেখা যাইতে পারে জিনিসটা ভিন্ন রকম একটা ঘটনা ঘটতে পারে। এটা আন্তর্জাতিক রাজনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাংলাদেশের মানুষ শেখ হাসিনা এসে পড়ো অভিনন্দন আর শেখ হাসিনা চলে যাও, দুইটা স্লোগানে প্লাস মাইনাস কিছু হবে, কিন্তু তার সমস্ত ব্যাপারটা 90% নির্ভর করবে অবজেক্টিভ কন্ডিশনের। আমি কি বুঝাইতে পারি? উনি যদি সত্যি চলে আসতে পারেন তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশ ইন্ডিয়ার সম্পর্কে কি কোনো এফেক্ট পড়বে? উনি যদি সত্যি চলে আসতে পারেন তাহলে বাংলাদেশ ইন্ডিয়ার সমর্থনে যদি উনি আসেন, আন্তর্জাতিক শক্তির সমর্থনে। আন্তর্জাতিক শক্তি তো 4টা দেশের নাম বললাম, এনে পাকিস্তান, তুরস্ক আমি বলি নাই, কারণ পাকিস্তান, তুরস্ক আন্তর্জাতিক শক্তি না। তারা ওই দেশে যাতে এই সাম্প্রদায়িক রাজনীতি এবং কোনো কারণে মৌলবাদ যাতে টিকে থাকতে পারে, মৌলবাদীরা আমি খুব বেশি কঠিন মানে মনে করি না, দেশের শত্রু মনে করি না, কিন্তু জঙ্গি রাজনীতি, এই হেফাজতে কি হরকাতুল জিহাদ, লস্করে তৈয়বা ইত্যাদি যারা আছেন তাদের সাথে হইলো ওরা। কিন্তু ওই 4টা রাষ্ট্র তারা যদি মনে করে যে শেখ হাসিনা যা করছে for the sake of everything, Sheikh Hasina should go to her motherland, তাইলে শেখ হাসিনা আসতে পারবে।
আজকে আজকে আমরা সন্ধ্যার পর থেকে সোশ্যাল মিডিয়ায় খুব সয়লাব। কেউ কেউ বলছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি পদত্যাগ করে ফেলেছেন, কেউ কেউ বলছেন আগামী শুক্রবার তিনি পদত্যাগ করবেন, এবং নতুন রাষ্ট্রপতি নিয়েও সোশ্যাল মিডিয়ায় আলোচনা যে নাসিমুল গনি যিনি মন্ত্রী পরিষদ সচিব তিনি রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। আমি একটু জানতে চাই, আপনি সরকারি দলের সিনিয়র একজন সদস্য, আপনার কাছে এই ধরনের কোনো ইনফরমেশন আছে কিনা, এবং রাষ্ট্রপতির পদত্যাগের প্রেক্ষাপট তৈরি হয়েছে কিনা? জবাব ফজলুর রহমান। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রশ্নটা জাতীয়, আর আমি জাতীয় রাজনীতি করি, আর আমি সরকারি দল হিসাবে না, এমপি হিসাবে নয়, ফজলুর রহমান হিসাবে, রাজনীতিবিদ হিসাবে উত্তরটা দিতে চাই। রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন, আমি ওনাকে দীর্ঘদিন যাবৎ চিনি। যদি বলেন কবে থেকে, আমি বলবো 71 থেকে। 1971 সনে আমরা একসাথে দেরাদুনের ট্রেনিং করছি, তান্ডুয়াতে, পাবনা এবং কিশোরগঞ্জ, মানে ময়মনসিংহ। পাবনা এবং ময়মনসিংহ এর ট্রেনিংটা এক কোর্সে একসাথে করছি। আমি তখন থেকেই তাকে, পাবনার অনেককেই চিনি, ওনাকেও চিনি। উনি একটা পর্যায়ে চাকরিতে চলে গেলেন। উনি 75 পর্যন্ত সঠিকভাবে পলিটিক্স করে চাকরিতে চলে গেলেন, এবং উনি বিচারক হিসাবে চাকরি করলেন। তারপরে অন্যান্য চাকরিও করেছেন। কিন্তু আমি যতটুকু তাকে চিনি, দোষ ত্রুটি প্রত্যেক মানুষেরই থাকে। মানুষ হিসাবে এর চেয়ে খুব মানে পরিষ্কার মানুষ বাংলাদেশে খুব বেশি আছে, এটা ঠিক না। তার মধ্যে সাহস আছে, সিদ্ধান্ত নেওয়ার গুণাবলী আছে, দেশের প্রতি ভালোবাসা আছে। বিভিন্ন কারণে বিভিন্ন সময় চেয়ারে থাকলে পরে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিতে হয়, রং বেরঙের সিদ্ধান্ত। আমি এটাকে বলি রং। এই সিদ্ধান্তটা নেওয়ায় তারা যাদের হাতে ক্ষমতা থাকে। কাজেই এর বাইরে যদি চিন্তা করেন, মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন উনি কিন্তু সাহসী মানুষ এবং সঠিক মানুষ। দেখেন, ইউনূসের মতো একটা ক্রিমিনাল সরকারের সাথেও কিন্তু সে 1.5 বছর রয়েছে, ক্রিমিনাল। এবং তার বাসায় এটা, মানে তার বঙ্গভবন এটা করাইছে, কত কিছু করাইছে, ছবি নামাইছে, কত কিছু। কিন্তু তখন কিন্তু তুমি ভয়ে পদত্যাগ করেননি। পদত্যাগ করলে পরে কিন্তু এই দেশটা পাকিস্তানের দিকে আরো এক ধাপ আগায় যাইত। এখন বিএনপি ক্ষমতা এসেছে, সেটাও 4 মাসের উপরে চলে গেছে। মনেই করতে পারে যে তাদের নিজস্ব একজন রাষ্ট্রপতি প্রয়োজন। তারা আওয়ামী লীগ আমরা রাষ্ট্রপতিকে বা আওয়ামী লীগ পার্লামেন্টের রাষ্ট্রপতিকে, তারা যে রাষ্ট্রপতি 18 সনের পার্লামেন্ট দ্বারা নির্বাচিত, নাও রাখতে পারে। এটা বিএনপির সিদ্ধান্ত, এবং আমার দল সিদ্ধান্ত নিলে আমি এর বাইরে যাব কেন? আমি তো এর বাইরে যাব না। কিন্তু একটা কথা বলি, কি বললেন, কি গনি, কি শুনছি উনি হলেন বাংলাদেশের সর্বোচ্চ আমলা। এই যে আমি শার্টটা পরছি না, এটা পুরা আমার শার্ট, এর নিচে একটা গেঞ্জি আছে, এটা নতুন, এবং একজনে খুব দামি একটা গেঞ্জি দিছে, শার্টের চেয়ে দামি বেশি। কিন্তু গেঞ্জি কোনো সময় শার্টের উপরে মানুষ পরে না, পরলে বেকল কয়, তাহলে পাগল কয়। আমলা সে যত বড়ই হোক, সে রাজনীতিবিদের উপরে না। আমলা তাকে আমি অনার করি, জ্ঞানের জন্য, গুণের জন্য, বিসিএস পরীক্ষা, সিএস অনার করব। কিন্তু তার দীর্ঘদিনের যে চাকরি জীবনের যে প্রসিডিউরটা, সেই প্রসিডিউরটা তাকে শিখাইছে আদেশ পালন করা, আদেশ দান করা নয়। যে সারা জীবন আদেশ পালন করছে, ইয়েস স্যার, নো স্যার, ভেরি গুড স্যার, সে যত উপরের চেয়ারেই বসুক, সে আর বলতে পারবে না আমি আদেশ দিলাম। আদেশ দিতে পারে একমাত্র রাজনীতিবিদ, যে দেশের জন্য সবকিছু করছে। আমলা তার আমলাতন্ত্রকে আদেশ দিতে পারে, আমলা নিচের আমলাদেরকে জুনিয়র, কিন্তু আমলা পাবলিককে আদেশ দেওয়ার মতো তার মরালিটি সৃষ্টি হয়নি। আমি জানি না দল কাকে করবে, উনাকেও করতে পারে,
কিন্তু আমি ব্যক্তিগতভাবে চাই না একজন আমলা দেশ সম্পর্কে যার কোনো ধরনের পথঘাট বলেন, দেশের মানুষের মানসিকতা বলেন, দেশের মানুষের ইতিহাস বলেন, যত কিছু আছে মানুষের জীবন যৌবনের সঙ্গে যুক্ত, মানুষের জীবন ধারার সঙ্গে যুক্ত, তার সঙ্গে যার একদিনের পরিচয় হয় না, আমলা হিসাবে হয়েছে কিন্তু নেতা হিসাবে হয় নাই। নেতা ছাড়া, রাজনীতিবিদ ছাড়া মানুষের সাথে পরিচয় হয় না। খেতেরাই কোথায় কোথায় বসে ঘাস কাটে, কোথায় কেওয়া ঘাট, এইগুলা যারা চিনে না, মানুষের দুঃখ কি, দুর্দশা কি, পৃথিবীর সঙ্গে একটা রাষ্ট্রের সম্পর্ক কি, বাংলাদেশ কিভাবে সৃষ্টি হয়েছিল, আমরা তো প্রত্যেক আমলার ইতিহাস জানি। যারা বাংলাদেশের সঠিক ইতিহাসটাকে সম্মান করতে জানে না, আমলাদেরকে রাষ্ট্রপতি না করলে আমার ভালো লাগবে, তবে দল যদি করে কি করব, অগত্যা আমার। কিন্তু আমি আমলা রাষ্ট্রপতি চাই না। আমি চাই যেই হোক, আমাদের দল থেকে হোক আর বাড়িতে একজন রাজনীতিবিদ হোক, আর রাজনীতিবিদ হইলে আমাদের দলেও অনেক সিনিয়র লিডার এখন আছেন। আপনি জামাত ইসলামীকে 71 সালে একরকম দেখেছেন, এখন আপনার পাশে সংসদে তারা বসছেন, দেখছেন। আজকে জামাত ইসলামীর একজন সংসদ সদস্যকে জামাত তার দল থেকে বহিষ্কার করেছে। আড়ালের ঘটনা সম্পর্কে আপনি জানেন নিশ্চয়ই, আপনি অবগত। আমরা খুবই এই আপত্তিকর বিষয়ে আমি আলোচনা করতে চাই না, তবে জামাতে ইসলামের একজন মানুষ যখন এরকম বিষয়ে অভিযুক্ত হয়, তখন সবার কাছে ওই ধর্মের জায়গাটাই, তারা যেহেতু ধর্ম নিয়ে কাজ করে, ধর্মের কথা বলে, ধর্মের ভিত্তিতে চলতে চায়, সেই জায়গাটায় আমাদের খটকা লাগে। আপনার কাছে জানতে চাই, এই যে আমাদের এমপির পদত্যাগ, এতেই কি ঘটনার শেষ কিনা? কারণ ঘটনাটা খুব সাংঘাতিক। একটা বাচ্চা মেয়েকে চাকরির প্রলোভনে দেখানো হয়েছে বলে অভিযোগ উঠেছে, জোর অভিযোগ আছে, ভিডিও আছে। আর 71-এর সেই জামাত আর আজকের জামাত আপনি কি দেখছেন, জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান? বড় একটা বিব্রতকর একটা প্রশ্ন আপনি আমাকে প্রথমেই করলেন। জামাতকে আমি কোনো সময় মানুষের কোনো মানুষের দল কোনো সময় মনে করি না, এবং আমি মৌলানা ভাসানীর সাথে তার একজন নাতি শিষ্য হিসাবে আমি একমত যে আল্লাহ বানাইছে ইসলাম আর শয়তান বানাইছে জামাত ইসলাম। আমার চেয়ে বোধহয় কেউ এত বেশি বলে নাই। এদের চেয়ে খারাপ, এদের চেয়ে মুনাফেক, এদের চেয়ে শয়তানের দোস্ত, এদের চেয়ে দেশদ্রোহী, 71 থেকে ধরে যাই বলেন, এই ধরনের এদের চেয়ে মুনাফেক কোন রাজনৈতিক দল হইতে পারে বলে আমার মনে হয় না। 5ই আগস্টের পরে তাদের চেহারাটা একদম কুৎসিত ভাবে উন্মোচিত হয়েছে। 5ই আগস্টের পরে, এর আগে আমিও এতটা বুঝতে পারতাম না, কিন্তু আমি 5ই আগস্টের পরে এদের চেহারাটা সাংঘাতিক ভাবে মানুষের কাছে কুৎসিত হিসাবে ধরা পড়েছে। আমি এদেরকে মনে করি না যে এরা কোনো সভ্য জাতীয় মানুষ, এরা কোনো মানে সুস্থ মানুষ, সামাজিক মানুষ, এটা মনে করি। এরা হলে এই সমাজ থেকে যা হোক, তবু একটা চক্রান্তের ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের নিজস্ব রাজনীতির ভুলের কারণে, বাংলাদেশের নিজস্ব রাজনীতির ভুলের কারণে এই ধরনের একটা অপশক্তি, যাদের পিতার নাম হইল পাকিস্তান জামাতে ইসলাম, জামাতে ইসলামী পাকিস্তান, যারা পাকিস্তানে কোনো পার্লামেন্টে তেমন কোনো সিট কোনোদিন পায় নাই, তাদেরকে কেউ পুষেও না, কিন্তু তাদের এই রেখে যাওয়া সন্তানেরা, 71-এ রেখে যাওয়া সন্তানেরা আজকে এই দেশে 68টা সিট পায়। এটা কেন পায়, কি কারণে পায় আমি জানি না, তবে জীবনে আর কোনোদিন পাবে বলে মনে হয় না। যদি পায় তাহলে আমার রাজনীতি ভুল হবে। এটা সমস্ত এই চক্রান্তের অংশ। আর এদের যে চরিত্র, এই যে লোকটি নিজেকে দাবি করে মুক্তিযোদ্ধা, আমি কিন্তু চ্যালেঞ্জ করছি পার্লামেন্টে, এ কিসের মুক্তিযোদ্ধা? এলে মহা অপরাধী। যদি সে মুক্তিযোদ্ধা না, আবারও আমি বলছি সে মুক্তিযোদ্ধা না, সে প্রমাণ করুক সে মুক্তিযোদ্ধা। জামুকা থেকে প্রমাণ করুক, জামুকা তো এখন তো বিএনপির, এটা তো আওয়ামী লীগের না। এবং জামুকার সদস্যরা সবাই হলো খুব নিউট্রাল ভাবে সবকিছু এখন দেখেন। প্রমাণ করুক যে সে মুক্তিযোদ্ধা, কোথাকার মুক্তিযোদ্ধা। এই দেশে তো মুক্তিযোদ্ধা অনেকেই দাবি করে,
কাজে আমি বলতেও পারবে না যে কোন এলাকায় গিয়ে ট্রেনিং নিছে। মুক্তিযোদ্ধার প্রথম ক্রাইটেরিয়া হলো কিছু ব্যতিক্রম বাদে, সবকিছুর ব্যতিক্রম থাকে, এইটারও প্রথমেই ক্রাইটেরিয়া হলো তুমি কোথায় ট্রেনিং দিছো, ইন্ডিয়ার কোন সেন্টারে, বলো কোন সেক্টরে যুদ্ধ করছে। আমি না করছি যে সে মুক্তিযোদ্ধা হইতে পারে না, সে যেভাবে কথা বলে, এবং তার কথার উপরেই কিন্তু আমি পার্লামেন্টে একটা বক্তৃতা করছি। সে আমার বক্তৃতার আগের দিন সে বলছিল যে সাতক্ষীরাতে একজন ডিসি গেছে, একজন মহিলা ডিসি, সে কি ধরনের ডিসি, পর্দা পুশিদা কিছু করে না, সে বলে সাতক্ষীরাতে সাংস্কৃতিক কোনো নাই, আন্দোলন নাই, সাংস্কৃতিক কোনো মানে নাই, নাই, সাংস্কৃতিক কোনো কর্মকাণ্ড নাই। মানে সংস্কৃতি আবার কি, যে সংস্কৃতির কথা বলে তাকে সাতক্ষীরাতে রাখা যাবে না। এর পরের দিনে আমি কিন্তু উত্তরে বলছিলাম যে সংস্কৃতি বিশ্বাস করে না সে সভ্য না, যে জাতির জীবনে সংস্কৃতি নাই সে অসভ্য জাতি। ওটা কিন্তু ওর কথার উপরে বলছিলাম। সেই যে মহিলা মাথায়, মহিলা মাথায় কাপড় দেয় না, সেই লোকটির আজকের, আমি আর বেশি আগাবো না, সেই লোকটির যা একজন আমার নাতনি সমা, একজন অসহায় মেয়ের প্রতি যে আচরণ মানুষ দেখলো, সবাই দেখলো, ও তো পশু, ও তো অমানুষ। এবং তার ক্যারেক্টারের সমসাময়িক ক্যারেক্টার হইল জামাতের সবার, এটা আমার ধারণা। এবং আমি প্রমাণ করতে পারবো অনেককেই এরা এরকমই। কথাটা বুঝেন, মাদ্রাসাগুলোর দিকে তাকায় দেখেন এখন কি হচ্ছে। আর যে একটা দিয়ে মাদ্রাসা, অমুক মাদ্রাসা, তমুক মাদ্রাসায়, এই সব কিছু মিলে টিলা এদের চরিত্রের যে গুণাবলী, এইগুলা কইয়া শেষ করা যায় না। কাজে আমি মনে করবো যে জামাত তাকে বাইর করে দিয়া নিজেদের পাপ কিছুটা স্খলন করার চেষ্টা করছে। ভবিষ্যতে সেটা দেখা দিবে তারা মানুষকে ধোঁকা দিছে নাকি সঠিকভাবে বহিষ্কার করছে। তবে আমি মনে করি এই লোকটি যদি আরো কিছুদিন পৃথিবীতে বেঁচে থাকে, সে যদি মানুষের ঘরে জন্ম নিয়ে থাকে, তার আর পার্লামেন্টে মুখ দেখানো ঠিক না, আর পার্লামেন্টও তাকে আর গ্রহণ করা ঠিক না। কারণ এই লোকটি পার্লামেন্টে থাকলে দুর্গন্ধ ছড়াবে এবং সারা পৃথিবীর মানুষ চায়ে দেখবে এইখানে একজন দর্শক বসে আছে, একদম বাস্তব জলজ্যান্ত দর্শক পার্লামেন্টে বসে আছে। এবং দুর্ভাগ্যক্রমে আমার সিটের থেকে তার সিটের দূরত্ব মাত্র 5 ফুট।